নমস্কার, শুরু করছি বাংলা বলছে। বাঙালি অস্মিতা এই শব্দবন্ধটা গত কয়েক বছর ধরেই, বিশেষ করে 2019-এর লোকসভা নির্বাচনের শেষ দফার ঠিক আগে যখন অমিত শাহর র্যালি কলকাতা শহরে এবং সেখানে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ তাকে কেন্দ্র করে তোলপাড় হয়, ঠিক সেই সময় থেকে একাধিকবার উঠে এসেছে বাঙালির ভাবাবেগ, বাঙালির অস্মিতার প্রসঙ্গ রাজনৈতিক পরিসরে, যেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একের পর এক ইস্যু তুলে অভিযোগ করেছে যে বিজেপি আসলে বাঙালি বিদ্বেষী পার্টি। সাম্প্রতিক অতীতে বেশ কিছু ঘটনা, তার পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসক দল এই অস্ত্রে আরও শান দিচ্ছে। একাধিক রাজ্য থেকে যে খবর আসছে যে বাংলা ভাষা বললেই তাদের বাংলাদেশী হিসেবে দেগে দেওয়া হচ্ছে, কোথাও তাদের আটক করা হচ্ছে, এমনকি এদেশের বৈধ নাগরিক, এই রাজ্যের বাসিন্দা, তাদের পুশব্যাক অবধি করা হয়েছিল, পরে হস্তক্ষেপ করে তাদের ফিরিয়ে আনার ঘটনা ঘটেছে, যা রীতিমতো উদ্বেগের। সেই ইস্যুকে সামনে রেখেই এবার এই বাঙালি অস্মিতায় শান আরও একবার তৃণমূল কংগ্রেসের, এবং সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তারা পথে নামলেন এবং সেখান থেকে এই মিছিল শেষে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল শেষে তীব্র ভাষায় কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রের শাসক দলকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, তিনি খবর পেয়েছেন যে বিজেপির শাসিত সরকারের তরফ থেকে কেন্দ্রের এমন এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, নির্দিষ্টভাবে সে বিজ্ঞপ্তি নাকি জারি করা হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে, যেখানে বলা হয়েছে যে বাংলায় কথা বলতে দেখলে সন্দেহ হলে তাদের অ্যারেস্ট করা যাবে। আর এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার কেন এই বাঙালি বিদ্বেষ, এই প্রশ্ন তুলে কেন্দ্রকে নিশানা করলেন। আর ঠিক সেই দিনই আমরা দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গেলেন, সেখানে মেমোরেন্ডাম দিলেন। তার দাবি যে ভোটার তালিকা থেকে রোহিঙ্গিয়াদের বাদ দেওয়া হোক। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি, তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি, সেটা আসলে অবৈধ অনুপ্রবেশকারী, যারা বৈধ ভোটার নয়, তাদের আড়াল করার জন্য এই মর্মে সুর চড়ালেন বিরোধী দলনেতা। সব মিলিয়ে এই বাঙালি ভাবাবেগ, বাঙালি অস্মিতা নিয়ে আজকে নজর ছিল গোটা রাজনৈতিক মহলের। তাই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন অরূপ চক্রবর্তী, বিজেপির পক্ষ থেকে তরুণজ্যোতি তিওয়ারি, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, সিপিআইএমের পক্ষ থেকে সব্যসাচী চ্যাটার্জি, এবং আমাদের সঙ্গে রয়েছেন বাংলা পক্ষের তরফ থেকে গর্গ চ্যাটার্জি। আমি শুরুতে একটু আপনাদের দেখাবো বাংলা ভাষা বলার অপরাধে বিভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে পথে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বার্তা দিলেন তিনি, দেখুন। বাংলা নিজের মেয়েকেই চায়। 2021 সালের বিধানসভা নির্বাচনের স্লোগান ছিল তৃণমূলের। 2026 সালে সেই স্লোগান বদলে কি বাঙালি আবেগে শান দেবে তৃণমূল? ভোটের আগেই সে কথা স্পষ্ট হবে। তবে 21শে জুলাইয়ের আগে তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিলেন, বাঙালি আবেগেই বাজি ধরবেন তিনি। রাজ্যে রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে এদিন পথে নেমে সে কথাই বুঝিয়ে দিলেন তিনি। অভিষেক ও তৃণমূল নেতা মন্ত্রীদের সঙ্গে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হেঁটে জানিয়ে দিলেন, এবার থেকে বেশি করে বাংলা বলবেন তিনি। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। এই বিজেপি কা দালাল লোক, শরম নেই আতি? তোমরা কে ঠিক করে দেবে কে কি খাবে? তৃণমূল নেত্রীর চ্যালেঞ্জ, বাংলা ও বাঙালির অধিকার রক্ষার স্বার্থে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করবেন তিনি। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया, ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता, नहीं तो नहीं जीतता। दिल्ली में भी ऐसा करके जीता, बिहार में भी ऐसा प्लान कर रहा है, वो भी हमारा भाई बहन है। बंगाल में भी प्लान करना है,
हम तो इंच में लड़ाई करेंगे और दिखा देंगे बिना युद्धे 1 इंची জমিও আমরা ছাড়বো না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ফেব্রুয়ারি মাসেই লুকিয়ে নোটিফিকেশন জারি করেছে কেন্দ্রীয় সরকার। বাংলাদেশি বলে সন্দেহ হলেই ডিটেনশন ক্যাম্পে রাখার নির্দেশ গিয়েছে বিজেপির রাজ্যে। কেন্দ্রের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কাজের জন্য যেসব গরিব বাঙালি বিজেপি শাসিত রাজ্যে আছে, বৈধ নথি থাকা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশি বা রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এনআরসির নামে এটা চক্রান্ত বলে হুঁশিয়ারি মমতার। आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जमींदार ही ले लिया, जिसको मर्जी आप रुक देता है, जिसको मर्जी जेल भेजता है, जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है, তাদের দিয়ে কাজ করাবে। আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? তৃণমূল নেত্রীর অভিযোগ, যে বাঙালিরা একদিন দেশ স্বাধীন করতে এগিয়ে এসেছিল, যে ভাষায় লেখা হয়েছে জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র, সেই বাংলা ভাষা ও বাংলা ভাষীরাই আজ আক্রান্ত। দুদিন পরেই দুর্গাপুরে যখন মোদির সভা, তখন তার আগে পথে নেমে মমতার এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও রোহিঙ্গা অনুপ্রবেশ ইস্যুতে এদিন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। অনুপ্রবেশ নিয়ে বিধানসভা ভিত্তিক তালিকাও সিইওকে জমা দেন শুভেন্দু অধিকারী। ফলে 2026-এর নির্বাচনের আগে বাংলা ও বাঙালির আবেগ যে গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে তা স্পষ্ট হচ্ছে ক্রমশ। কলকাতা টিভি। তরুণের কাছে শুরুতে আসবো। তরুণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বার্তাটা খুব স্পষ্ট যে যদি এরকম চলতে থাকে তাহলে শুধুমাত্র বাংলাতেই এই আন্দোলন প্রতিবাদ সেটা সীমাবদ্ধ থাকবে না, নাম্বার 1। নাম্বার 2, তিনি একটা অত্যন্ত সিরিয়াস অভিযোগ করেছেন যে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেটাও খুব গোপনীয়তার সঙ্গে জারি হয়েছে, যেটা শুধুমাত্র বিজেপি শাসিত যে স্টেটগুলো সেখানে সার্কুলেটেড হয়েছে, যেটার সম্পর্কে তিনি জানতে পেরেছেন বলে দাবি করেছেন, যেখানে বলা হচ্ছে যে বাংলায় কথা বললেই সন্দেহ হলে অ্যারেস্ট করে নেওয়া যেতে পারে। এটা তো ভয়ঙ্কর। তুমিও এখন অন্য রাজ্যে, তুমি পাখি দেখতে বিভিন্ন রাজ্যে যাও, তোমাকেও তো টেনশনে থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বিজেপির জোট সঙ্গী নয়, তাই না? তো বিজেপির বিজ্ঞপ্তি জারি করেছেন, উনি জানলেন কি করে? আগে মোবাইলে এরকম একটা স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াতেন না, আমার মোবাইল কি হয়ে গেছে, সেগুলো কোথায়? বিজ্ঞপ্তি এরকম চাইলে আমরা দেখতে চাই। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, মৌপিয়াদি, এরকম যদি কোনো বিজ্ঞপ্তি থাকে, আমার রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে ফার্স্ট চ্যালেঞ্জ কোর্টে মামলা দরকার হলে আমি করবো। ওরকম যেন বিজ্ঞপ্তি থাকে। কতগুলো প্রশ্ন আসছে, এই সিচুয়েশনটা কেন আসছে? দেখো, বাংলা ভাষায় কেউ কথা বলছে, দ্যাট ডাজন্ট মিন তিনি পশ্চিমবঙ্গের বাঙালি বা ভারতীয় বাঙালি। ভাষা দিয়ে নাগরিকত্ব প্রমাণ হয় না। বাংলাদেশেও তো ভাষা এক ছিল, তারপরেও অত্যাচার হয়ে চলে আসতে হয়েছিল। ইনফ্যাক্ট এখনও আসতে হচ্ছে। ভাষা এক, পাশের বাড়ির ওই প্রতিবেশী আছে, সব অবস্থান আছে, সব ছেড়ে ছড়ে দিয়ে চলে আসতে হচ্ছে এই পারে। ভাষা তো এক, কেন আসতে হচ্ছে বলতো? কারণটা কি? আচ্ছা, প্রশ্ন মনে করে তোমাকে, লাভলি খাতুন কে? তৃণমূলের পঞ্চায়েত প্রধান, বাংলাদেশি নাগরিক। আলোরানী মণ্ডল তৃণমূলে কন্টেস্ট করেছিল, বাংলাদেশি নাগরিক। ফেক আধার, বার্থ সার্টিফিকেটের ফ্যাক্টরি দিকে দিকে ধরা পড়ছে, তৃণমূল নেতারা জড়িত পাওয়া যাচ্ছে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ওয়েব কুপার সদস্য, আবার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি প্রফেসর, তিনি বাংলাদেশি, বাংলা ভাষাতেই কথা বলেন। কিন্তু দুটো মামলার কথা বলাই, যে আজকে অরূপদা নিশ্চয়ই বলার সময় বলবে, কলকাতা হাইকোর্টে একটা হেভিয়াস কর্পাস ফাইল হয়েছে। হেভিয়াস কর্পাস নাম্বার হচ্ছে 51/2025, আমির খান কেসটার নাম। সেই কেসে সুইটি বিবি বলে একজন ভদ্রমহিলা, তাকে নাকি ডিপোর্ট করে দেওয়া হয়েছে। সুইটি বিবির ডকুমেন্টস ভেরিফিকেশন করতে পাঠানো হয়েছিল মুরারইতে, যেখানকার নাকি উনি লোকালিটি, দিল্লি থেকে ধরা হয়েছিল তাকে। এখানে কেন মামলা হয়েছে আমি জানি না। বিডিও বলেছে তার এপিক কার্ড, তার খোঁজ পাওয়া যাচ্ছে না, কিন্তু তার
সার্টিফিকেট প্রধান দিয়ে দিয়েছে, হ্যাঁ ইনি এখানকার নাগরিক, যেরকম হয়ে থাকে পশ্চিমবঙ্গে। তার একটা বাচ্চা আছে, একদম মাইনর বাচ্চা, তিনি 2020 সালে বাচ্চাটা জন্মেছেন, তার বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে এই 21শে মে 2025, কয়েকদিন আগে। এই মানে আমির খানের এই ইস্যুটা নিয়ে মানে করিশ্মা, লাজিলা বিবি এরা দিল্লি হাইকোর্টে একটা মামলা করেছিল এই একই ইস্যু নিয়ে। নাম্বার আছে WP ক্রিমিনাল 1927/2025। সেখানে যখন কাগজগুলো জমা হয় তারা মামলাটা উইথড্র করে নিয়েছে, মামলাটা আর প্রসিড করেনি তাকে। তারা বলছে না না আমরা অন্য প্রসেস যাব। দেখো সিম্পল হিসাব, পশ্চিমবঙ্গ বাঙালি। না আমাকে একটা কথা বলো তরুণ, যে একজন আলোরানী, একজন এদের জন্য যে কোনো বাঙালি যারা ভিন রাজ্যে রয়েছেন, ভিন রাজ্যে কাজে গেছেন, তাদের হেনস্থা এবং পুশব্যাকের মতো ঘটনা তো ঘটেছে। একদমই না, ন্যারেটিভ পুশব্যাক হয়নি, ইটস এ ন্যারেটিভ ওয়ার। হোয়াই আই এম সেইং ন্যারেটিভ ওয়ার, আমি বলছি আসছি ন্যারেটিভ ওয়ার। বাঙালি বস্তি নিয়ে কথা হয় না, জয় হিন্দ বস্তি, জয় হিন্দ বাঙালি বস্তি, বিজেপি নাকি তাদের লাইন কেটে দিচ্ছে, এরকম প্রচার হলো। তৃণমূলের এমপিরা ওখানে গেলেন, ইস্যুটা কি গো? একজনের ব্যক্তিগত জমি, ব্যক্তিগত জমিতে কিছু দখল করে আছে, একটা স্যুট ফাইল হয়েছে, স্যুট ফাইল হওয়ার পর ডিগ্রি হয়েছে, কোর্টের ডিগ্রিতে একটা বলেছে লাইন কাটো, একটা মন্দির মসজিদ তৈরি হয়ে গেছিলো ওখানে, সেখান থেকে তার যেত, হুকিং করে চলতো। তা সে বিজেপি কোত্থেকে আসলো এখানে? দেখো বাংলা একটা হিসাব, আমি বলি বাঙালি হিন্দুর হোমল্যান্ড, ওদের একটা আজকে দেখলাম ওদের পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে, ওই বাংলা ইউপি বিহার হইবে না সামথিং, ওই লাইনে বলা যায় বাংলা আর সইবে না, হিন্দু শূন্য হইবে না, হিন্দুর জমি হিন্দুরই রবে, ভীষণ রকম খেলা হবে। পশ্চিমবঙ্গে হরগোবিন্দ দাস, চন্দন দাস এরা উড়িয়া বা মারাঠি বা উগান্ডার নয়, তারা বাঙালি ছিল। মালদা, মুর্শিদাবাদ, তোমার রাজ্য সভাপতি এই ছড়াটা বলবেন, তোমার রাজ্য সভাপতি এই ছড়াটা বলবেন? তোমার রাজ্য সভাপতি খুব ভালো কবিতা বলেন, খুব ভালো কবিতা আবৃত্তি করেন, তিনি এটা বলবেন হিন্দু হোমল্যান্ড, হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, ডক্টর চারুপ্রসাদ মুখোপাধ্যায়ের হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গ। সেখানে হিন্দুরা দিনে দিনে অত্যাচারিত হচ্ছে। আজকে বাঙালি অস্মিতার কথা হচ্ছে, খুব ভালো তো। 26,000 ছেলেরা যারা চাকরি গেল তারা বাঙালি ছিল না, যাদের চাকরি দিন দিন চুরি হচ্ছে তারা বাঙালি নয়, ঘর বাড়ি চুরি হচ্ছে তারা বাঙালি নয়, এরা বাঙালি কি নয়, এরা কি উড়িয়া? প্রথম কথা হচ্ছে পুশব্যাক কোথায় বলে? পুশব্যাক হচ্ছে অন্য দেশ থেকে। বিজেপির অভিযোগ হচ্ছে যে এই রাজ্যটাকে তোমরা অনুপ্রবেশের হাব এবং অবৈধ ভোটারের হাব বানিয়ে রেখেছো, যে কারণেই এই সমস্ত বিষয়গুলো ঘটছে, এবং তোমরা সেটাকে আবার পাল্টা হাতিয়ার করে বাঙালি অস্মিতায় শান দিচ্ছ। পুশব্যাক কাকে বলে? বাংলাদেশ থেকে কেউ এলো, অবৈধ অনুপ্রবেশকারী, তাকে আপনি বাংলাদেশে পাঠিয়ে দিলেন, সেটা পুশব্যাক। এক্ষেত্রে তো পুশব্যাক হয়নি মৌপিয়া। প্রথম যখন ধরা পড়লো মহারাষ্ট্র থেকে 4 জনকে জোর করে বাংলাদেশে রিপোর্ট করে দেওয়া হলো, তারপরে মুখ্যমন্ত্রী সক্রিয় হলেন, কুচবিহারের এসপির কাছে নির্দেশ গেল, বিএসএফ বাধ্য হলো বিজিবি বিডিআরের সাথে বসতে, ফ্ল্যাগ মিটিং এর পর তাদেরকে আবার ভারতে নিয়ে আসা হলো। যদি তারা ভারতের নাগরিকই না হতেন তাহলে তাদের ভারতে আনলেন কেন? আর যদি ভারতে এনে অ্যাকনলেজ করেন যে এরা ভারতের নাগরিক, যাদের কাছে বৈধ ডকুমেন্ট রয়েছে, ভোটার রয়েছে, আধার রয়েছে, এমনকি দুজনের কাছে পাসপোর্টও ছিল, তাহলে তাদেরকে জোর করে বাংলাদেশে পাঠিয়েছিলেন কেন? পাঠিয়েছিলেন কারণ তারা বাংলা ভাষায় কথা বলে। এই যে একটু আগে বলছিল না যে হিন্দু হিন্দু হিন্দি হিন্দু ন্যারেটিভটা বিজেপি আপ্রাণ চেষ্টা করছে। আচ্ছা, উত্তম ব্রজবাসী কি অহিন্দু? আমি জানি না। উত্তম ব্রজবাসীকে নোটিশ পাঠাচ্ছে কি আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল অ্যাক্টে গুয়াহাটির ক্যাম্প থেকে নোটিশ আসছে। কোন এখতিয়ারে বলুন তো হেমন্ত বিশ্ব শর্মা নোটিশ পাঠায় একজন পশ্চিমবঙ্গের নাগরিককে? আরতি দাস কি মুসলমান নাকি? আরতি দাস কি রোহিঙ্গা নাকি? আমার প্রথম কথা হচ্ছে, একজন মুসলমানকেও যদি এই নোটিশ পাঠায়, কোন এখতিয়ারে আসাম সরকার এই নোটিশটা পাঠায়? আসে অধিকারটা ওদের, এই অনধিকার চর্চার ক্ষমতার আস্ফালনটা আসে হেমন্ত বিশ্ব শর্মার মতো নেতা, যাকে একসময় চোর বলেছিল বিজেপি, রোজ ভ্যালিতে 800 কোটি টাকার মামলা চলছে ইডির যার বিরুদ্ধে, সে যখন মুখ্যমন্ত্রী হয় সে উল্লেখ করে যে আমাদের এখানকার ফর্মে, জনগণনার ফর্মে যদি মাতৃভাষা উল্লেখ করে এবং সেখানে যদি বাংলা বলে মাতৃভাষাকে আইডেন্টিফাই করে, তাহলে আমাদের সুবিধা হবে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আইডেন্টিফাই করতে। অর্থাৎ সরাসরি টেরার নাবিয়ানা, ভাষাগত সন্ত্রাসবাদকে নাবিয়ানা, এন্ডোর্স করা যে মাতৃভাষা কেউ বাংলা বলে। এবং আপনি জানেন মৌপিয়া, আসামের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের মাতৃভাষা বাংলা।
শিলচর উপত্যকা, বরাক উপত্যকার ভাষা আন্দোলনের শহীদ, একদমই তাদেরকে আমরা স্মরণ করি। আমরা যেমন 21শে ফেব্রুয়ারি স্মরণ করি, একইভাবে বরাকের ভাষা আন্দোলনকে সমান শ্রদ্ধার চোখে ভারতবর্ষের মানুষ দেখে। 19শে মে যে আন্দোলন হয়েছিল, এক্স্যাক্টলি, সেখানে বাঙালির রক্তক্ষয় হয়েছিল। সেখানে দীর্ঘদিন ধরে বঙ্গাল খেদা আন্দোলন হয়েছে এবং আজকে বলা হচ্ছে তুমি যদি তোমার নোটিফিকেশনে জানাও তোমার মাতৃভাষা বাংলা, তাহলে আমাদের ধরে নিতে সুবিধা হবে যে তুমি বাঙালি অনুপ্রবেশকারী কিনা। এই ক্ষেত্রে আমার প্রশ্ন, এই যে কতগুলো নাম বললো কি সব লাভলি খাতুন ঠাতুন, আচ্ছা বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন, বিপ্লব দেবের জন্মভিটা কোথায়, বিপ্লবের জন্ম কোথায়? নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী করেছিলেন, জন্মস্থানটা যেন কোথায়? এই যে কদিন আগে এমএলএ হয়েছেন কুৎসিত কুৎসিত শব্দ ব্যবহার করে গান বিজেপির অসীম সরকার সম্ভবত নাম, জন্মস্থানটা কোথায়, কোন দেশের নাগরিক? এত বড় বড় কথা যারা বলছে, আসলে সমস্যাটা কোথায় দেখুন, বিজেপির কাছে বাঙালি হেট্রেড, বাঙালি ঘৃণা, এই যে কথায় কথায় বলে না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গে, সর্বৈব মিথ্যা কথা। শ্যামাপ্রসাদে হিন্দু মহাসভার কজন এমএলএ ছিল? একটা সিঙ্গেল এমএলএ ছিল শ্যামাপ্রসাদ। কংগ্রেসের 86 জন এমএলএ ছিল সেই দিনকে বেঙ্গল প্রভিন্সিয়াল আইনে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা সর্বৈব মিথ্যা ন্যারেটিভকে চালানোর জন্য যারা এইরা, সেদিনকে শ্যামাপ্রসাদ বরঞ্চ শ্যামা হক মন্ত্রিসভা গঠন করেছিলেন। শ্যামা হক মন্ত্রিসভা গঠন করে ওই ভাগ বাটোয়ারা করে লেনা দেনার রাজনীতি চলছিল। সেই জায়গায় দাঁড়িয়ে শ্যামাপ্রসাদকে মসিয়া প্রমাণ করতে যারা, তারাই আবার শ্যামাপ্রসাদ যে ভাষায় কথা বলতেন সেই ভাষায় কথা বলতে আমি তরুণের কাছে আসবো, তার আগে একবার সব্যসাচীর কাছে যাব। সব্যসাচীর কাছে যাওয়ার আগে আমি একটু শোনাই সব্যসাচী যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ডোরিনা ক্রসিং এ যে প্রতিবাদ সভা করা হয় সেখান থেকে তিনি তীব্রভাবে সিপিআইএম কেও আক্রমণ করেন। কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনি, আমি সব্যসাচীর কাছে যাব, শুনুন। আর একটা দল হচ্ছে সিপিএম দল, লজ্জা নেই, স্মরণ নেই, শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই। রামবাম জোট বেঁধেছে না তো কি, এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে, আবার গড়বেতায় হত্যা করবে, আবার ছোট আঙ্গারিয়ায় হত্যা করবে, আবার চমকাইতায় হত্যা করবে, আবার কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে হত্যা করবে, আবার বিমলা দে হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে, আবার কৃষকদের ওপর গুলি চালাবে, আবার শ্রমিকদের ওপর গুলি চালাবে, আবার আনন্দমার্গীদের পুড়িয়ে মারবে। বিজেপির সাথে হাত মিলিয়ে, সাথে সাথ মিলিয়ে জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভাই, এদের চিহ্নিত করুন। সব্যসাচী, তোমরাও এই বাঙালি ইস্যুতে, অর্থাৎ বাঙালিদের যেভাবে হেনস্থা করা হচ্ছে সেই ইস্যুতে সোচ্চার হয়েছে, কিন্তু তোমাদের সদিচ্ছা, তোমাদের ইন্টেনশন, সেটা নিয়ে প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভেরি আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক, যখন এই ইস্যুতে সকলে মিলে সোচ্চার হওয়ার কথা, যখন আমাদের এক সুরে কথা বলার কথা, বাংলার কথায় বলার জন্য যদি কোনো নাগরিককে আমাদের দেশে, যদি কোনো রাজ্যে তার মাতৃভাষায় কথা বলার জন্য যদি কাউকে গ্রেফতার করা হয়, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়, শুধু বাংলা নয় যে কোনো ভাষা, আমাদের সাংবিধানিক যে পরিসর আছে তার বিরোধী। ফলে এই লড়াইটাতে উনি তৃণমূলের লড়াই না করে বাঙালির লড়াই করতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। ওনার স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই উনি করেননি। আমি মৌপিয়াদি একটু 2022 সালে চলে যেতে চাইছি। 2022 সালে দার্জিলিংয়ের পাহাড়ে জগদীপ ধনখড়, মমতা ব্যানার্জি এবং হেমন্ত বিশ্ব শর্মার মধ্যে কি মিটিং হয়েছিল, অরূপ চক্রবর্তী তার জবাব দেবেন। দার্জিলিংয়ের পাহাড়ের রাজভবনে 2022 সালের 16ই ফেব্রুয়ারি সম্ভবত জগদীপ ধনখড়ের উপস্থিতিতে হেমন্ত বিশ্ব শর্মা এবং মমতা ব্যানার্জির সভা, গোপন বৈঠক, তার কি ফল আমরা জানি না, আপনি দেখে নিতে পারেন, ইট ইজ অ্যাভেলেবল। আমি আসছি দ্বিতীয় কথায়, তৃণমূলের সদিচ্ছা যদি এই প্রশ্নে থাকে, আপনি কি জানেন এই রাজ্যের পুলিশ এই রাজ্যের বুকে আপনাকে দেখতে বাঙালির মতন নয়, আপনি বাংলায় কথা বলেন না, আপ তো ইন্ডিয়ান নেই লাগ রে হো, উঠিয়ে নিয়ে চলে গেছে, ফরেনার্স অ্যাক্টে মামলা দিয়েছে একটার পর একটা জায়গায়। গত কয়েক বছরে কলকাতা এবং রাজ্যের বুকে ফরেনার্স অ্যাক্টে মামলার সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে মৌপিয়াদি, একটু হিসেবটা অরূপ চক্রবর্তীকে বলতে বলুন। তৃতীয়ত, আমি বলতে চাই, মনে করিয়ে দিতে চাই, 2021-এর নির্বাচনের পর আমাদের রাজ্যের সরকারের উচিত ছিল
অন্ততপক্ষে কেন্দ্রীয় সরকারের একটি জনবিরোধী, সংবিধান বিরোধী, যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী একটি সিদ্ধান্ত, বিএসএফ এর যে জুরিসডিকশন তাকে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বাড়ানো, প্রায় বনগাঁ বর্ডার থেকে প্রায় বারাসাত পর্যন্ত, অশোকনগর পর্যন্ত চলে আসা, এই যে জুরিসডিকশন তার বিরুদ্ধে পাঞ্জাব মামলা করলো, বাংলা মামলা করলো না। বাংলা সরকার মামলা করেননি, বিএসএফ কে আমরা এমনি ছেড়ে দিয়েছি। এরপর যেটা যুক্ত হয়েছে মৌপিয়াদি, তৃণমূল কংগ্রেসের পরিচালিত বিভিন্ন পুরসভা, এখন অরূপ চক্রবর্তী বলতে পারেন যে তাদের অনেকেই বিজেপিতে চলে গেছে। আচ্ছা, হাওড়া পুরসভার মেয়র ছিলেন রতিন চক্রবর্তী, তার আমলে এনপিআর এর কাজ হাওড়ায় হয়েছে। উত্তর 24 পরগনা জেলার একটার পর একটা পুরসভায় বিভিন্ন পুরসভার পক্ষ থেকে গিয়ে তথ্য নেওয়া হয়েছে, লোকের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হয়েছে। এই ডেটা গেল কোথায়, কার কাছে? মমতা ব্যানার্জি প্রকাশ করুন, বা এর সুরক্ষার জন্য রাজ্য সরকার। আমি আসবো এই প্রসঙ্গে, আমি আসবো প্লিজ। দেখুন, লাভলি খাতুন, আমি নিজে মামলা করেছিলাম মৌপিয়াদি, 1 মিনিট মৌপিয়াদি, 1 মিনিট, আমি নিজে আর্গিউ করেছিলাম মানিক ফকির বলে একজনের মামলায়। সেখানে মামলার বিষয় ছিল নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন দেখুন যে নির্বাচনের মধ্যে যেন কোন রকম ভাবে এই ধরনের লোকজন না আসতে পারে। নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। নির্বাচন কমিশন, আমি আসবো এই প্রসঙ্গে, আমি আসবো 10 সেকেন্ড করে, আমাকে ব্রেকে যেতেই হবে। আসবো 10 সেকেন্ড, 10 সেকেন্ড, অনেকগুলো কথা বললো। প্রথম কথা, কোনো ক্লোজ ডোর মিটিং নয়। জগদীপ ধনখড় যখন এখান থেকে উপরাষ্ট্রপতি হচ্ছেন, দার্জিলিং এর রাজভবনে জগদীপ ধনখড় ছিলেন, মুখ্যমন্ত্রী গেছিলেন, এবং প্রতিবেশী রাজ্যের একজন মুখ্যমন্ত্রী আসলে সেটা ক্লোজ ডোর মিটিং হয় না, সেইটা সৌজন্য সাক্ষাৎ। এটা এরকম সৌজন্য নয় যে পিনারাই বিজয়ন যারা কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে, যারা বিজিঞ্জাম পোর্ট নিয়ে একরকম স্ট্যান্ড নেওয়ার পর যখন বিনা বিজয়নের নামে ইডির নোটিশ আছে, তারপর সেই পোর্টের কোনো ব্যক্তি আক্রমণ না, কোনো ব্যক্তি আক্রমণ না। 10 সেকেন্ড, আমি একটা ব্রেক নিতেই হবে, আমি একটা ব্রেক নিতেই হবে। সব্যসাচীদাকে যথেষ্ট ভালোবাসি, কিন্তু আমি অনুরোধ ভাবছিলাম যখন বলছিল বিজেপির বিরুদ্ধে তারা বরাবর বলে, তো আমি চাইছিলাম যে এই সব্যসাচীদা অন্তত পক্ষে আজকের দিনে অন্তত দাঁড়িয়ে কেরালার বিজেপি শাসিত সরকারকে একবার ধিক্কার জানাবে অপারেশন ক্লিন চালু করার জন্য। কারণ এই বাংলা ভাষায় কথা বলার জন্য যদি কোথাও অ্যারেস্ট হয়ে থাকে মানুষ, সেটা কেরালায় হয়েছে। একটা ধরুন না, কয়েক হাজার অ্যারেস্ট হয়েছে। অপারেশন ক্লিন একটা ঘোষিত নীতি কেরালা সরকারের। বিজেপি শাসিত কেরালা সরকারকে সব্যসাচীদা ধিক্কার জানাবে না? আমি আসবো সব্যসাচী, একটা ছোট্ট বিরতি, তার আগে আমাকে নিতেই হবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আমি একটু চন্দনদার কাছে আসবো। চন্দনদা, দেখো, একেবারে শুরুতে বলি, মাধাইদের দল আমরা আগামী 18 তারিখ অসমে বাংলা ভাষার উপরে বা বাংলা ভাষাভাষীদের উপরে যে আক্রমণ, তার বিরুদ্ধে অসম ভবনের সামনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা জমায়েত করছি, প্রতিবাদ করছি। তার পিছনে কয়েকটি কারণ আছে, এবং সেই কারণটা কখনোই আজকে মমতা দেবীর যে বিশেষ আন্দোলন, এই ভাষা সুরক্ষা বা সারা ভারতবর্ষে বাংলা ভাষার জন্য যে অত্যাচার সহন করতে হচ্ছে বাংলাভাষীদের, তার বিরুদ্ধে যে প্রতিবাদ সহমর্মিতা আমাদের প্রথম থেকেই আছে। কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে আমরা বিশেষভাবে আইডেন্টিফাই করেছি অসম এবং সেখানকার বাংলা ভাষাভাষীদের ওপরে যে আক্রমণ হচ্ছে, সেটা তো একটি ক্যারেক্টার, এবং সেই ক্যারেক্টারের পাশে আমরা খুব ভালো করে জানি সারা ভারতবর্ষের রাজনীতিতে বিশেষত এনআরসির যে এফেক্ট পশ্চিমবাংলার ঠিক তার উল্টো এফেক্ট, মানে বিজেপির ক্ষেত্রে একটা অস্ত্র যেটা দুপাশ থেকেই সব, সেটা উল্টো দিক থেকে এই কম্পালশনটা কিন্তু আসামের ক্ষেত্রেও সমানভাবে সত্যি, এবং সেখানে স্প্রিং বোর্ড জাম্প করছেন আসামের মুখ্যমন্ত্রী এই কারণে। কিন্তু পাশাপাশিভাবে আমি মাথায় প্রশ্নটা এই কারণে তুললাম যে আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে আক্রমণ হচ্ছে একেবারে সত্য ঘটনা। বাংলার মুখ্যমন্ত্রী সে কথাটি বলবেন, একেবারে সত্য ঘটনা। তোমার মনে থাকতে পারে, মানে একটু স্মরণ করবার জন্য বলি, বিধানচন্দ্র রায় যখন সেটেলমেন্ট করছেন আন্দামানে, অনেক আন্দোলনকে সহ্য করতে হয়েছে, কিন্তু একটা গ্রুপ অফ বেঙ্গলিসকে সেখানে সেটেল করেছিলেন এবং তাকে ডেভেলপ করবার জন্য একটা 12% অ্যারাউন্ড ঝাড়খণ্ডীরা সেখানে ছিলেন। এই সেটেলমেন্ট বাঙালির উদ্দেশ্যে আজকের আন্দামান দেখো তুমি, খুব স্বাভাবিক অর্থে বাঙালির একটা নির্দিষ্ট সেটেলমেন্ট আছে, যদিও অন্য ভাষাভাষীরাও সেখানে আছে। দ্বিতীয় প্রশ্নটা আমাদের সব থেকে বড় নাড়া দিয়েছে, সেটা হলো যে আজকের যে আন্দোলন, সে আন্দোলনটা বাংলা ভাষীর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? উনি যে ভাষায় আক্রমণগুলো করলেন আমাদের সমর্থন আছে, যে ভাষা ইনফ্যাক্ট যে কারণে করলেন,
কিন্তু পাশাপাশিভাবে এটা বুঝতে হবে, আজকে কংগ্রেস যে আন্দোলন করছেন, গতকালকে সিপিআইএম এর যে মিছিল করা, তাদের উদ্দেশ্য, কারোর উদ্দেশ্য তো আলাদা না। আমরা বারবার বলছি, শুধু তা নয়, আজকে মারাঠি অস্মিতার কথা আমরা শুনেছি বাল ঠাকরের সময় থেকে। আমরা এখানে কোনো অবস্থাতে মহারাষ্ট্র নিবাসের সামনে গিয়ে কেউ আন্দোলন করে, এবং এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় এই মেসেজও দিয়েছেন যে এটা যে বাঙালিদের সঙ্গে শুধু হচ্ছে, এটাই যে এটা নিয়ে তিনি প্রতিবাদ করছেন, এটা যদি অন্য কোনো ভাষাভাষীর সঙ্গে কোথাও হয় তাহলেও তিনি সেই প্রতিবাদ করবেন। আমি তোমাকে এই কথাটা এই কারণে বলছি, ন্যাশনাল পার্টি হিসেবে শুধু ন্যাশনাল পার্টি না, যারা ব্যাপৃত রাজনীতিটা করে তাদের পক্ষে এই ভাষা মেনে নেওয়া, এটা তো অস্বীকার করে লাভ নেই যে ভারতবর্ষের বহু ভাষা। আমি ইতিমধ্যে রাজনৈতিক বক্তব্য তো সবার শুনলাম, আমি একটু গর্গর কাছে আসি, একটু গর্গর কাছে জানার চেষ্টা করি যে গর্গ গত বেশ কয়েকদিন ধরে অত্যন্ত চর্চিত এই ইস্যু, এবং তারপর তাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথে নামা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বার্তা, তার টেক অ্যাওয়ে কি তোমার জন্য? দেখো, 1947 সালে আমরা পশ্চিমবঙ্গ ভারতে যোগ দিয়েছিল, কারণ আমরা বিশ্বাস করেছিলাম আমাদের পূর্বপুরুষরা যে পাকিস্তানে আমরা বাঙালি হিসেবে মাথা উঁচু করে বাঁচতে পারবো না, ঠিক আছে, তাই আমরা ভারতে যোগ দিয়েছিলাম। এবং বাঙালির রক্তে স্বাধীন এই ভারতে ক্ষুদিরাম বসু এবং সুভাষচন্দ্র বসুর মাতৃভাষা বলার জন্য যখন মুর্শিদাবাদের সুজন সরকারকে ফরেনার দাগানো হয়, হুগলির দেবাশিস দাসকে যখন ফরেনার দাগানো হয়, কোচবিহারের উত্তম ব্রজবাসীকে যখন ফরেনার দাগানো হয়, কোচবিহারের আরতি ঘোষকে যখন ফরেনার দাগানো হয়, কামাখ্যা ভিজিট করতে যাওয়া গঙ্গাধর প্রামাণিককে ফরেনার দাগিয়ে যখন আসামের বিজেপি সরকার 5 বছর জেলে রাখে, ব্যাঙ্গালোরে যখন পলাশ অধিকারী, তার স্ত্রী শুক্লা অধিকারী এবং তাদের 1 বছরের সন্তান আদি অধিকারীকে বিজেপি সরকার তখন ছিল জেলে রাখে বাংলাদেশি বলে, পূর্ব বর্ধমানের জামালপুরের লোক তারা, তখন কিন্তু বাঙালিকে এক হতে হয়। ভারতের যারা বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি ভারতীয় নাগরিক এবং বাংলা পক্ষ, ভারতের বাঙালির জাতীয় সংগঠন, আমরা স্বাগত জানিয়েছি যে এই যে আজকে বাংলার মুখ্যমন্ত্রী, গতকাল সিপিআইএম, তারও আগে কংগ্রেস পশ্চিমবঙ্গ শাখা, তারা যে এই যে জাতীয় বাঙালি জাতির যে জাতীয় ঐক্যটা কলকাতার রাজপথে, বাংলার রাজধানীর রাজপথে আমরা দেখি, এটাকে আমরা স্বাগত জানাই। একই সঙ্গে কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা কিন্তু বাঙালি স্পেসিফিক্যালি টার্গেট, এই যে একটা ডাইলিউশন, যে সকল ভাষাভাষী কাউকে ফরেনার বলা হচ্ছে না, কিন্তু যে বাঙালি ছাড়া আজমাল কাসাব, ঠিক আছে, পাঞ্জাবি ছিল, পাঞ্জাবি মুসলিম, ওকে, বা ধরুন এই যে পহলগাম, তারপরে যে পুলওয়ামা, এগুলো হলো বর্ডার পেরিয়ে এসছে, বর্ডার পেরোনো সম্ভব, আমরা ক্লিয়ারলি দেখছি। ওদিকে পাঞ্জাব হচ্ছে সবচেয়ে বড় জাতিগোষ্ঠী। কখনো কোনো পাঞ্জাবিকে এখানে পাকিস্তানি বলা হয়েছে? কখনো ভবানীপুরে বলা অনুচিত, ঠিক আছে। এই যে তামিলরা রয়েছে, ঠিক আছে, শ্রীলঙ্কাতে তামিল বলে, তাদেরকে শ্রীলঙ্কান বলা হয় এবং সেখানে আসা যাওয়া রয়েছে, আমরা জানি। নাগাল্যান্ড এবং মিজোরামে পোরাস বর্ডার মিয়ানমারের সাথে, অনেক আসা যাওয়া ডিসপিউট সব আছে। কেউ মিজো বা নাগাদের ধরে বার্মিজ বলে। নেপালের সঙ্গে ওপেন বর্ডার আছে, ভোজপুরি, মৈথিলি, আওয়াধি যারা বলে, মানে ইউপি বিহারের লোকজন, এদের একই জোন এক্সটেন্ড করে হচ্ছে নেপালের মধ্যে, মধেশ যেটাকে বলে, আমরা এদের ধরে নেপালি বলি। ইভেন বিমল গুরুং, যে বাংলা ও বাঙালির শত্রু আমরা মনে করি, তাকে কিন্তু আমরা ফরেনার বলি না। সে ভারতীয় নাগরিক, ঠিক আছে, সে ফরেনার নয়। সে তার ভাষা নেপালের ভাষার সঙ্গে তার মিল থাকতে পারে এবং এটা খুব স্বাভাবিক। ভারতের এই যে ম্যাপ, তার সঙ্গে অন্য পারে একই ভাষার লোক, তার মানে এটা অজুহাত, এটা সম্পূর্ণ অজুহাত। এবং আমরা একটাকে তো মাথায় রাখতে হবে যে এই যে যখন নাৎসিরা যখন ইহুদিদের টার্গেট করেছিল, প্রথম দিনেই কিন্তু ঢেড়া করে দেয়নি। একটা গণহত্যার অনেকগুলো ধাপ রয়েছে, আমরা তার কিন্তু প্রাক মুহূর্তে রয়েছে, আমরা সেই দিকে। ভাইটাল পয়েন্ট তরুণ একদম নির্দিষ্টভাবে বাঙালিদের টার্গেট না। গর্গ থেকে একটা পয়েন্ট নেব। গর্গ যেমন সিম্পল কথা, যেমন সব হিন্দি ভাষী মানেই বা পাঞ্জাবি ভাষী মানেই ভারতীয় নয়, ঠিক সেম ভাবেই সব বাংলা ভাষী মানেই ভারতীয় নয়। আমি বাঙালি অস্মিতা, আমি ভাবি সেদিনকে কোথায় ছিল, না কোন এখনো পর্যন্ত কোথায় খবর হয়েছে যে কোন
পাঞ্জাবি ভাষাভাষী আসছি। তাকে তিনি পাকিস্তান না, না, থেকে আমি- এসেছেন বলে তাকে পুশব্যাক করা না, হয়েছে। আমি আসছি বা কোন তামিল ভাষী তিনি শ্রীলঙ্কা থেকে এসে থাকতে পারেন বলে তাকে পুশব্যাক করা হয়েছে। ক্লাস 8 এর আমাকে তরুণ মনে আমার নাম সে একজন তামিল, ক্লাস কখনো কোনো তামিলকে টার্গেট করা হয় না তুমি শ্রীলঙ্কার লোক। বাঙালি অস্মিতার কখন কোথায় থাকে মৌপিয়াদি, যখন ক্লাস 8 এর বইয়ে ক্ষুদিরাম বোসকে আতঙ্কবাদী বলা হয় মধ্যশিক্ষা তুমি পর্ষদ, ক্ষুদিরাম সিং বলে চালিয়ে আর দিচ্ছ। যখন সে বাঙালি অস্মিতা কোথায় থাকে, যখন কয়েকদিন আগে বিদ্যাসাগর কলেজে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের টেররিস্ট বলা হয়, কোথায় থাকে বাঙালি অস্মিতা? আমার প্রশ্ন থাকবে। দাদা এতগুলো কথা বলছে আমাদের চন্দনদা, আমার মনে করে দিই 1960-61 বিমলা প্রসাদ চিল্লা, কেশু দাদা মনে আছে নিশ্চয়ই, 1973 নেলি মাসাকার মনে আছে, কারা হয়েছিল কি হয়েছিল মনে আছে দাদা? 85 সালে আসাম অ্যাকর্ড কেন হয়েছিল, কারা করেছিল, কোন প্রেসপিটে বলে, একদম নেবো আমি শুনতে, তোমার কাছে শিখতে রাজি তো। 2008 থেকে 2013 ডি ভোটার বা এনআরসি ইস্যু আসামে কেন এসেছিল দাদা? আজকে কোন জায়গায় দাঁড়িয়েছি মৌপিয়ে দিই, যেখানে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? আমি থাকি নিউ টাউন এলাকায়, তুমি যাও, তোমাকে ওয়েলকাম করছি, তোমার ক্যামেরা পাঠাও, আমি বলছি সিটি সেন্টার 2 পিছন দিকে বসতে হয়, চলে যাও, দেখো তো ওরা কারা। আচ্ছা গুলশান কলোনিতে বিএসএফ কি করছে? আমি বলতাম এই একই কথা, আমি একই কথা বলতাম, শেষ করে দাও। গুলশান কলোনিতে যারা থাকে তারা কারা, ভোটার কারা, এই একই কথা আমি বলতাম। যদি বর্ডার সিল করার জন্য ল্যান্ডটা পুরো দিয়ে দিত, বর্ডার সিলের জন্য ল্যান্ড দিয়ে দিত, তাহলে বলতাম। আর সব্যসাচীটা চিনলিও না, অপারেশন ক্লিন নিয়ে কথা বলো, কেরালায় তোমরা কি করছো কথা বলো। জম্মু কাশ্মীরের ল এন্ড অর্ডার কার হাতে? তুমি বলবে জম্মু কাশ্মীরের ল এন্ড অর্ডার মেইনটেনেন্স দায়িত্ব অমিত শাহ। পেহেলগামে যে দুষ্কৃতিকার টেররিস্টরা ঢুকলো, সাত জাতিকে দু জায়গায় ভোটার কে বানালো, সাত জাতিকে কাগজপত্র কে দিল, এরা কারা? দাঁড়াও, সাত জাতি এরা কারা দাদা? আর তুমি বলছো সব্যসাচীতে, আবার বলছি তুমি বড় বড় কথা বলার আগে অপারেশন ক্লিনটা নিয়ে একটু কথা বলো না। তোমার কাছে জানতে চাই তো, তোমার পাণ্ডিত্য জানতে চাই আমি। অপারেশন ক্লিন নিয়ে বলবে? অপারেশন ক্লিনটা কি? তুমি বাংলা নিয়ে বলো। আরে অপারেশন ক্লিনটা কি? তুমি বাংলা তোমরা কি চিনেন নাকি? তোমরা তো ভারতীয়, চিনেন না তো? তোমরা চিনেন না তো, তোমরা ভারতীয় তো। তুমি আগে এখানে এসো, তুমি এটা নিয়ে এসো, তুমি আবার প্রশ্নের উত্তর দাও। আলোরানী সরকার বা লাভলি খাতুন নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গি কি অ্যাকশন তারা নিয়েছে? কেন আলোরানী সরকার বা লাভলি খাতুন না? সেকশন কেন সাধারণ লোকেরা কে করবে? ফরেনার্স অ্যাক্টে মামলাটা কে করবে? আসবো, আমি চন্দনদা রেসপন্ড করতে চাই। রিপোর্ট করবে কে? আসবো সব্যসাচী। রিপোর্ট করবে কে? আমি একটা কথা বলি, মৌপিয়া, এখানে দীর্ঘ আলোচনার কোনো প্রশ্ন নেই। তোমার পাণ্ডিত্য নিয়ে প্রশ্ন করো। আসবো, দীর্ঘ আলোচনার কোনো প্রশ্ন নেই। এখানে একেবারে সরাসরি তরুণকে বলা যেতে পারে, আজকে হিন্দুত্বর রাজনীতি, আজকে ভাষা সংস্কৃতিকে সংকুচিত করবার যে রাজনীতি প্রমাণিত হচ্ছে ওর কথা অনুসারে। 85 সালের যদি আসাম অ্যাকর্ডকে কেউ মাথায় রাখে, ভারতবর্ষের কথা মাথায় রাখবে। তোমার মনে থাকতে পারে কংগ্রেসের নির্বাচিত একটি সরকার, হিতেশ্বর শইকিয়া, সেই সরকারটা ইভেন সরকার বলিপ্রাপ্ত হয়েছিলেন। সেই সময় দাঁড়িয়ে বুঝতে হবে যে ওই অ্যাকর্ডটা এজিপি আসাম গণপরিষদকে ক্ষমতা এনেছিল, রাখতে পারলো কি পারলো না ডিফারেন্ট থিং। কংগ্রেস সেদিনকে একটটা করেছিল পিসকে এস্টাবলিশ করবার জন্য, নিজের সরকারটাকে বলি দেওয়ার জন্য। আজকে শুধুমাত্র সংকীর্ণ রাজনীতি প্রমাণ করছে সংকীর্ণ রাজনীতি কোথায়, হিন্দুত্বের রাজনীতি করতে গিয়ে কোথায়। আজকে ওর কথা শুনে দুটো জিনিস বোঝা যাচ্ছে, ভাষা আন্দোলনের কথা বলতে, ভাষা সংস্কৃতির কথা বলতে ও হিন্দুত্ব আছে। তোমাকে বুঝতে হবে এই বাংলা ভাষাটা পৃথিবীর 6th highest spoken language। 2012টা কি বলবে দাদা? তুমি আবার ডাইভার্ট হচ্ছো, আমি আসবো। আমি একটু দেখাই যে এই আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি, সেটা নিয়ে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সিপিআইএম, বিজেপি তো বটেই, সিপিআইএম থেকে কংগ্রেস, তারা কটাক্ষ করছেন। যেটা আমি আগেই বলছিলাম যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি আজকেই ঠিক সেই দিনেই তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে মেমোরেন্ডাম দিলেন। দেখুন,
21শে জুলাইয়ের 5 দিন আগে পথে নেমেছেন মমতা। 3 দশকের ওপর শহীদ দিবসের আগে এমন ঘটনা এই প্রথম। এদিনে প্রতিবাদ যাত্রা শেষে মুখ্যমন্ত্রীর মূল সুর ছিল বাঙালি অস্মিতা। যে বাঙালি নবজাগরণ ঘটিয়েছে, যে ভাষায় কবিতা লিখেছেন রবীন্দ্র নজরুল, সেই ভাষাভাষীরাই আজ বিজেপির তোপের মুখে বলে অভিযোগ করেছেন তিনি। ভিন রাজ্যের বাংলাভাষীরা যেভাবে গ্রেফতার হয়েছেন তা নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, দুঃখিত, মর্মাহত। ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে একটা কথা আছে না, প্রবাদের কথা, বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা। মুখ্যমন্ত্রী প্রশ্ন, দিল্লি কি মনে করেছে বাঙালিদের বাংলাদেশি রোহিঙ্গা বলে দিচ্ছে? বাংলা কি ভারতবর্ষে নয়? बॉर्डर किसका हाथ में है? जो बीजेपी इसको बांग्लादेशी या रोहिंग्या कहते हैं, आई चैलेंज यू। आपको लज्जा सा होना चाहिए, शर्म होना चाहिए। যদিও এই প্রশ্নেই এদিন নির্বাচন কমিশনে রাজ্য বিজেপি। তাদের দাবি, জেলায় জেলায় আশ্রয় নিয়েছে রোহিঙ্গারা, সেই তালিকাও তুলে দিয়েছে তারা। শুভেন্দুর অভিযোগ, রোহিঙ্গাদের বাঁচাতেই পথে নেমেছেন মমতা। আর আমরা রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকার পক্ষে। আরে ভাই ধাক্কা দিন। ন্যাশনাল ফ্ল্যাগ আর এই ছবি, মমতা এদের পক্ষে। রোহিঙ্গাদেরকে মমতা ব্যানার্জি আশ্রয় দিতে চান। মমতার পথে নামার আগের দিনই বাঙালি অস্মিতার শান দিতে পথে নেমেছিল বামেরা। এদিন পথে নেমেছিল সিপিআই-এমএলও। সিপিএম এর অভিযোগ, মমতা জামানায় বাঙালির মান মর্যাদাই প্রশ্নের মুখে। একই তোপ অধীরেরও। আজকে দিদি যে বাঙালি বাঙালি করছেন, ভোটের সময় বাঙালি অবাঙালি হলে কি পশ্চিমবঙ্গের ভালো হবে? আপনি বলুন, যারাই বাইরে কাজ করে, বাইরে থেকে আমার রাজ্যেও লোক আসে, আমার রাজ্য থেকে বাইরেও লোক যায়, কিন্তু সমস্যাটা কি, এই রাজ্য থেকে বাইরে যাক। আমি চাই এই রাজ্য থেকে সব বেকার বাইরে চলে যাক, কিন্তু তারা ডাক্তার হয়ে যাক, শিক্ষক হয়ে যাক, প্রফেসর হয়ে যাক, গবেষক হয়ে যাক। বাংলার মানুষ বুঝতে পারছে সিপিআইএম দুর্বল হলে মানুষের জান, মান, জীবিকা, ইজ্জত, অধিকার এই সমস্তগুলো প্রশ্নের মুখে পড়ে, অসুবিধার মধ্যে পড়ে, যন্ত্রণার মধ্যে পড়ে। যারা বলেছিল বাংলা তার মেয়েকে চায়, তারা পারলে বুঝুক যে বাংলার মেয়েরা তার নিরাপত্তা চায়। চাপানুতোর চলছে বাংলা দখলের লড়াই। রাজ্যে উড়ে আসছেন প্রধানমন্ত্রী। দুর্গাপুর থেকে 21শে জুলাইয়ের আগে বিজেপি কর্মীদের লড়াইয়ের সুর বেঁধে দিতে চান তিনি। বাঙালি মহাপুরুষদের কথা স্মরণ করিয়ে দিয়ে শোনাতে চান বাঙালি অস্মিতার কথা। তবে তার আগেই পথে নেমে সেই বাংলা ও বাঙালিদের অপমানের কথা তুলে ধরলেন মমতা। শান দিতে চাইলেন বাঙালি অস্মিতায়। সব মিলিয়ে 2026-এর লড়াই যে বাঙালি অস্মিতার লড়াই হতে চলেছে তা বুঝিয়ে দিচ্ছে সব পক্ষই। কলকাতা টিভি। আমার অরূপের কাছে এখানে প্রশ্ন, যে ইস্যুটা যখন বাংলা ও বাঙালির, অরূপ তখন সিপিআইএম বা কংগ্রেস তাদের নিশানা করা কেন? কেন ঐক্যবদ্ধ স্বরটা সেটাকে জোরালোভাবে তোলা নয়? সেটা তো আরো বেশি এফেক্টিভ হওয়ার কথা। না, মুশকিল হচ্ছে যে আজকের এই গোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আপনি যদি দেখেন, মূল বক্তব্যটাই ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে। এখানে সমস্যা হচ্ছে সিপিএম আর কংগ্রেসকে প্রাসঙ্গিক থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁকড়ে ধরতে হয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি না দিলে মিডিয়া ওদেরকে দেখাবে না, মিডিয়া ওদেরকে না দেখালে ওদের যেটুকু অস্তিত্ব সেটুকুও থাকবে না। চন্দনবাবু, আপনি অসহিষ্ণু নন, এটা বিজেপির চর্চা, আপনার নয়। আপনি একটু চুপ করে আপনার বলার সময় বলবেন, আপনার বলার সময় বলবেন। দ্বিতীয় কথা, আমি শুধু এই দেখুন কংগ্রেসকে বললে লাগছে, আবার ওখানে গিয়ে কেরালায় গিয়ে দোস্তি করবে না কুস্তি করবেন জানি না। দ্বিতীয় কথা, বিজেপির নতুন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আরে বিজেপি কে বলছি, তুমি থামো না। বিজেপির নতুন সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আমি দেখলাম মৌপিয়া তোমার সাথে গিয়ে, তোমার সাথে এসো খুব ভালো ভালো শক্তি চট্টোপাধ্যায় আওড়াচ্ছেন। জানি না যে শ্রমিক ভট্টাচার্য এরপরে আসামে প্রচার করতে গিয়ে ওখানে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা যদি আওড়ান, তাকে আবার হেমন্ত বিশ্ব শর্মা নোটিশ দিয়ে দেবে কিনা, আবার বাঙালির কবিতা আওড়াচ্ছে। এখানে শক্তি চট্টোপাধ্যায় আবার কবিতা নয়, শক্তিবাবু লিখে গিয়েছিলেন না যে আজকে যাদেরকে এনআরসি বলে ফরেনার্স বলে দাগিয়ে দিচ্ছে, তারা যদি শক্তিবাবুর লাইন আওড়ে বলে যে যেতে পারি কিন্তু কেন যাব, এবার ঘুরে দাঁড়ানোই ভালো, এবার বোধহয় বাঙালি ওই ঘুরে দাঁড়াবে। তাহলে বিজেপি 21-এ যেরকম মুছে গিয়েছে 26-এও মুছে যাবে। অরূপদাদের আন্দোলনটা আমি বলছি, পশ্চিমবঙ্গে ভারতীয় বাঙালির উপর যে অত্যাচার হয়, আন্দোলনটা জাস্টিফাইড। কিন্তু কর্ণাটকা কেরালায় বাঙালির উপর অত্যাচার নিয়ে শব্দ হলো না কেন?
আরে ভাই উত্তম ব্রজবাসী রোহিঙ্গা আবার বলছি তুমি একটা সিম্পল প্রশ্ন বলো ভাই উত্তম ব্রজবাসী রোহিঙ্গা কাগজ দাওনি উত্তম ব্রজবাসী রোহিঙ্গা অরূপ আমার তরুণের কাছে একটা খুব সিম্পল প্রশ্ন আছে। তরুণ, আমি ধরে নিলাম যে আসলে তোমাদের যেটা বক্তব্য যে না এগুলো যে হচ্ছে এগুলো যতটা রাজনৈতিক ইস্যু করা হচ্ছে ততটা নয় ইত্যাদি ইত্যাদি, বাট মাই পয়েন্ট ইজ আমি রাজনীতির অ্যাঙ্গেল থেকেই যদি দেখি 2019-এ তোমার মনে থাকবে যেখানে তোমরা অপ্রত্যাশিত ভালো ফল করেছিল, 18টা আসনে জিতেছিলে, সেখানে লাস্ট দফা ভোটের আগে যখন অমিত শাহর র্যালি এবং তারপর বিদ্যাসাগর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে চাপানুতর, এবং সেই সময় প্রথম সাম্প্রতিক রাজনীতিতে আমি যদি ভুল না করি প্রথম প্রবলভাবে জোরালোভাবে এই বাঙালি অস্মিতার প্রসঙ্গ সেটা সামনে আসে, এবং তারপর যে আসনগুলোতে ভোট হয়েছিল কলকাতা এবং শহরতলির সেগুলোতে তোমরা ধুয়ে সাফ হয়ে গিয়েছিলে। এটা 2026-এ ছাপ ফেলবে না? সেদিনকে আর আজকে কোনো ডিফারেন্স নেই। কেন ডিফারেন্স নেই আমি আজকেও জানতে চাই। সেদিনকে সিসিটিভি তো ছিল ওই ঘরটার মধ্যে, বিদ্যাসাগর মূর্তি কারা কারা ভেঙেছে তা তো তদন্ত যেটা হলো তার রিপোর্টটা কোথায়, এক্সাক্ট ট্রায়াল কি হলো আমি আজও জানতে চাই। আমি জানতে চাই বাংলার মানুষ তো রিপোর্টটা দিয়েছে, কথা ওই জন্য ভোট হারিয়েছে। আর এতগুলো কথা বলছে আসাম সম্পর্কে কেন কাগজ দেখাবে? কাগজ দেখাবে কেন? হরিদাস পাল আসামের কোন অধিকার আছে বাঙালির থেকে কাগজ চাওয়া? আসামকে কে অধিকার দিয়েছে বাঙালির কাগজ চাইবা? হেমন্ত বিশ্ব শর্মা এটা ফেরেববাদ যাকে বিজেপি বলেছে চোর, সে কোন এখতিয়ারে বাংলার মানুষকে নোটিশ পাঠায়? কোন এখতিয়ারে বাঙালিকে নোটিশ পাঠায়? হ্যাঁ প্লিজ সব্যসাচী মৌপিয়াদি আমাকে একটা কথা বলতে, মৌপিয়াদি 1 মিনিট, সবাই বলেছেন আমি একটু দূরে আছি, আমি 1 মিনিট একটু চাইছি। বলো 2 মিনিট নাও, 1 সেকেন্ড কথা বলো না প্লিজ। বলি দেখুন এই জন্য সিপিএম শুনবো। একটা বিষয়ে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে দিদি, যেটা বাস্তব একজন সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে কিরকম লাগছে যখন তাকে কাগজপত্র চাওয়া হচ্ছে। যদি কোনো মানুষ থাকেন তার জীবনটা অনিশ্চয়তার জায়গায় চলে যাচ্ছে। এই যে তরুণ এতগুলো কথা বললো, এরা মানুষকে কিভাবে ট্রিট করে দেখুন। ওই যে একজন মন্ত্রী আছেন, কেন্দ্রীয় মন্ত্রী, যিনি বারবার করে বলেছেন, গত কয়েকদিন আগেও ভুলভাল লোককে অ্যাডভাইস করেছেন, তিনি বলেছেন সব সিএতে অ্যাপ্লাই করো। সিএতে অ্যাপ্লাই করার ফল কি হয়েছে জানেন? একটি পরিবারের একজন মহিলাকে দেওয়া হয়েছে নাগরিকত্ব, আর উল্টো দিক থেকে যেটা হয়েছে উনি নাগরিকত্ব পাওয়ার জন্য বাকি বাড়ি সবাই হয়ে গেছে এখন হাওয়ায় কথা না বলে ডেটা দাও। আর তুমি আগে অপারেশন ক্লিন নিয়ে কথা বলো। তোমাদের যেখানে আমাদের কেরালা ছাড়া কোনো শাখা নেই সেখানে বাঙালিদের সাথে তোমরা কি করছো একজন সাধারণ মানুষকে ট্রিট করাটা খুব খারাপ ভাবে বাবা বলো না। রাজনৈতিক কেরালাতে বাংলা ভাষীদের সাথে তুমি কি করছো দাদা? কিন্তু একদম পৃষ্ঠে আমি আসবো সব্যসাচী তরুণ, আমি গর্বর কাছে আসি, কিন্তু গর্ব আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেসেজটা সেটা কিন্তু বাংলা পক্ষের যে বক্তব্য, অর্থাৎ বাংলা এক সেকেন্ড বাংলা পক্ষকে আমরা যেটা দেখে আসি যে এরকম কিছু হলেই এই রাজ্যে বসবাসকারী যে বাংলা ছাড়া অন্যান্য ভাষাভাষীর মানুষ তাদের সম্পর্কে একটা অশুভা, কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তাটাও দিয়েছেন যে এখানে অন্য ভাষাভাষী যে মানুষটা রয়েছেন তারা নিরাপদ, তাদের এখানে সম্মান জানানো হয়, তাদের কোনোদিন এই জিনিসটা ফেস করতে যাতে না হয় তার জন্য এখানের সরকার তারা সচেষ্ট, এখানকার মানুষ তারা সচেষ্ট। আমি একটু উল্টে বলি বিষয়টা। মহারাষ্ট্রে আপনারা দেখছেন গত কয়েকদিন ধরে, এবং তার দীর্ঘ ইতিহাস আছে, ঠিক আছে, যখন বহিরাগতরা এসে দাদাগিরি করে ওখানে এটা রেজিস্ট করা হয় সেটাকে। আচ্ছা, কোনো মারাঠি অন্য রাজ্যে আক্রান্ত হয়েছে? তামিলনাড়ুতে আপনি দেখেছেন যে কয়েক 1-1.5 বছর আগে দেওয়া হয়েছিল, কোনো তামিল কোথাও আক্রান্ত হয়েছে? আচ্ছা, আসামে 1971-এর পর থেকে সারা বিশ্বে হিন্দু বাঙালির ওপর সবচেয়ে বড় গণহত্যা এবং মুসলমান বাঙালির ওপরেও সবচেয়ে বড় গণহত্যা সারা বিশ্বে ঘটেছিল ভারতবর্ষে, ঠিক আছে। একটা হচ্ছে শিলাপাথর গোরেশ্বর, হিন্দু বাঙালির ওপর গণহত্যা, মুসলমানে করেনি। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে নেলি, সেটা আবার হিন্দু বাঙালি করেনি, রাইট। কোনো অসমে অন্য জায়গায় কিছু আক্রান্ত হওয়া ভালো না, কিন্তু হয়েছে কি? ঠিক আছে, আমি বলছি এই ইনস্ট্যান্সগুলো থেকে আমরা নর্থ ইস্টে বলছি না, আমি অনেক एग्जांपल দিলাম। আমি সাউথের एग्जांपल দিলাম।
তামিলনাড়ু, আমি ওয়েস্টের এক্সাম্পল দিলাম মহারাষ্ট্র, আমি নর্থ ইস্টের এক্সাম্পল দিলাম, ঠিক আছে? আচ্ছা, এর থেকে আমরা, আর বাঙালিরা কখনো এরকম কিছু করেনি, সারা ভারতে মার খাচ্ছে, এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এর থেকে আমরা কি শিক্ষা নেব? আচ্ছা, একটা কথা আমি বলতে চাই, আজকে এই যে আমি 1-কে 1 বলি, 2-কে 2 বলি, 10-কে 10 বলি, ঠিক আছে, বাংলাদেশিরাও বলে, ঠিক আছে? আচ্ছা, আজমাল কাসাব, ইমরান খান, নওয়াজ শরীফ, এরা তো 1-কে 1 বলে, 2-কে 2 বলে, 10-কে 10 বলে। আচ্ছা, পশ্চিমবঙ্গে আমরা পাকিস্তানি খুঁজতে বেরোবো? সামলাতে পারবে? আর তৃতীয় একটা কথা বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজকে এই বড় মিছিলটা করলেন, ঠিক আছে, একটা কথা আমি জানাতে চাই যে এতগুলো বাঙালি বাইরে কেন? যখন পশ্চিমবঙ্গে 2 কোটি বিহারি কাজ করছে, কে বলে গেছে? অশোক যাদব, মধুবনীর বিজেপির এমপি, এবং সে পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানিয়ে গেছে অগ্নিমিত্রা পালের পাশে বসে। বিহার দিবস পালন হচ্ছে পশ্চিমবঙ্গে। মলয় ঘটক বিধানসভায় বলছে যে 22 লাখ বাঙালি বাইরে আছে এবং প্রায় 1 কোটি 20 লাখ অন্য রাজ্যের থেকে এখানে রয়েছে। আজকে অর্জুন সিংকে পাশে নিয়ে একটা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিহারের, সে এখানে ব্যারাকপুরে ভোট প্রচার করতে এসেছে, কারণ বিহারে ভোট। বুঝতে পেরেছেন? তাহলে আমরা বাইরে মার খাবো, পশ্চিমবঙ্গে ভূমিপুত্র সংরক্ষণ করবে না তৃণমূল সরকার, বাংলায় কাজ থাকবে কিন্তু বাঙালির কাজগুলো থাকবে না, আমাদের এলাকাগুলো আর পশ্চিমবঙ্গ থাকবে না, আমরা বসে বসে আঙুল চুষবো। WBCS এ বাংলা বাধ্যতামূলককে বাতিল করে হিন্দি উর্দু ঢোকানো হবে, আর তারপরে এই জিনিসগুলি হবে। ঠিক গর্ব যেটা বলছে, ও নিজের একটা রাজনৈতিক ন্যারেটিভ আছে, সেখান থেকে গর্ব বলছে, একেবারে তাই। কিন্তু মানতে হবে, যখন কোনো রাজ্যে নির্বাচিত সরকার হয় তাকে সংবিধানকে শপথ নিয়েই চলতে হয়। আজকে পরিষ্কারভাবে আমি আমার ভাষা ভালোবাসি, মানে আমি অন্যের উপর আমি চাপিয়ে দিতে পারি না। যেই কাজটা বিজেপি করছে সেই কাজটা তৃণমূল করবে না। না, যেই গর্গ যে কথাগুলো বললো ফ্যাক্ট, কিন্তু বাঙালির উপর বাংলা কি অন্য কারোর উপর অত্যাচার হয়েছে? বাংলা পক্ষই তো করেছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করেছে। ইন দ্য মান্থ অফ ভাদ্র, যদি এটা ভাদ্র নয়, গর্গ নিশ্চয়ই মনে আছে, ইন দ্য মান্থ অফ ভাদ্র। যাই হোক, বাঙালি এবং বাঙালি দুটো এক নয়, মনে রাখো। বাংলা যেমন গর্গ বললো 1-কে 1, 2-কে 2, যারা হিন্দিতে কথা বলে তারা যেমন সবাই ভারতীয় নয়, তেমন যারা সবাই বাংলায় কথা বলে তারা সবাও কিন্তু ভারতীয়। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। কিন্তু সাম্প্রতিক অতীতের এই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো যথেষ্ট উদ্বেগের, এবং আমরা চাইবো যে রাজনৈতিক এই সমস্ত তাল ঠোকাঠুকি, এই আজকেও যেমন আমরা দেখছিলাম যে এই যে বিজেপি যারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, আর যদি এরকম একটা ঘটনা ঘটে, যদি সত্যি এই দেশের বৈধ নাগরিক তাকে ডিটেইন করা হয়, তাকে পুশব্যাক করা হয়, তাহলে তো এই রাজ্যের যে বিজেপির সাংসদরা রয়েছেন, বিজেপির MLA-রা রয়েছেন, তাদের সবার আগে ঝাঁপিয়ে পড়াটা এক্সপেক্টেড, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। আর যেখানে দাঁড়িয়েই এই প্রশ্ন উঠছে যে কেন একাধিক রাজ্যে, একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা শুধু বঙ্গভাষী হওয়ার কারণে টার্গেট হচ্ছেন। আমরা আশা করব এর পুনরাবৃত্তি হবে না। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।